এই মুহূর্তে ঢাকার তরফে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠ করা হচ্ছে। যখন ভারত সরকার তাদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যিনি একজন রাজনীতিবিদ এবং একজন ব্যবসায়ীও বটে, এই প্রথম একজন রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তার বিষয়ে এই ব্যাপারে যে পেশাদার কূটনীতিকে পরিবর্তনে রাজনীতিবিদকে পাঠানোর ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের যে ব্যাখ্যাটি সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব গেলে পরে দুদেশের সম্পর্কে বিষয়টি আরও সহজে আরও দ্রুত গতিতে সহজ হতে পারে এবং শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী অনেক দেশই ভারত আগাম দিনে রাজনীতিবিদদের রাষ্ট্রদূত বা হাইকমিশনার পদে পাঠাতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার যাত্রা শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। অতীতে বাংলাদেশের যে কোনো সরকার, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের রাজ্যগুলিতে কেউ নতুন মুখ্যমন্ত্রী হলে তাকে শুভেচ্ছা জানানো হতো, এটা একটা রীতি ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগ এবং বাংলাদেশের জাতীয় পার্টি তারা শুভেচ্ছা জানালেও দেখা গেছে বিএনপি এবং জামায়াত ইসলামী কোনো শুভেচ্ছা জানায়নি। অসমে নতুন করে দ্বিতীয়বার বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। তাকেও কিন্তু বাংলাদেশের শাসক দল অর্থাৎ তারেক সরকার শুভেচ্ছা জানায়নি। রাজনীতিতে এই ধরনের শুভেচ্ছা বার্তার মধ্যে একটা কূটনৈতিক এবং রাজনৈতিক দিক আছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। অতএব তিস্তার জলবন্টন চুক্তি খুব সহজে সম্পন্ন হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জল দিতে অস্বীকার করেছিলেন। এখন যেহেতু পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার চলে এসছে, ফলে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, অতএব তিস্তা নিয়ে কোনো আপত্তি থাকার কথা নয়। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান তিনি চীন সফর করে এলেন এবং সেই চীন সফরে তিনি যে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে সেটা হচ্ছে মূলত যে বর্ষাকালে জল ধরে রাখার জন্য তিস্তার অববাহিকায় বড় বাঁধ নির্মাণ করা হবে এবং জলাধার নির্মাণ করা হবে। এই প্রকল্পের দায়িত্ব চীনকে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার তার বিদেশমন্ত্রী মারফত একেবারে বেজিংয়ে গিয়ে জানিয়ে আসলো। অথচ এই প্রকল্পটি কিন্তু ভারতের পাওয়ার কথা, অর্থাৎ আগের শেখ হাসিনার সরকার তারা এই প্রকল্পটি ভারতকে দিয়েছিল যে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করবে। তার কারণ মূল যে নদীটি তিস্তা, সেই নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তার ফলে ভারতীয় ইঞ্জিনিয়াররা এই কাজটি করলেও অনেক দক্ষতার সঙ্গে করবে। বর্তমান তারেক সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভার কিন্তু চীনকে দিল, অর্থাৎ ভারতকে বঞ্চিত করে চীনকে দেওয়া হলো। যখন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা চলমান তখন এই সিদ্ধান্ত এটাই বার্তা স্পষ্ট করে যে বাংলাদেশে চীন প্রীতি কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র চীন নয়, পূর্বতন ইউনূস সরকারের ধারাবাহিকতা মেনে তারেক রহমানের বিএনপি সরকারও কিন্তু পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্গ্রীব। এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকজন মাঝারি এবং শীর্ষস্তরের আধিকারিক তারা লাহোরে অবস্থান করছেন। কেন তারা লাহোরে অবস্থান করছেন? তার কারণ লাহোরে তারা গিয়েছেন প্রশাসনিক প্রশিক্ষণ নিতে, অর্থাৎ সরকারি কাজকর্ম কিভাবে হয় না হয় এই সমস্ত বিষয়ে তারা সেখানে প্রশিক্ষণ নেবেন। দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে এই কাজটি অর্থাৎ এই প্রশিক্ষণ নেওয়া কাজটি ভারত করত। অর্থাৎ উত্তরাখণ্ডের মুসৌরিতে যে প্রশিক্ষণ সেন্টার আছে, লাল বাহাদুর শাস্ত্রী সরকারি প্রশিক্ষণ কেন্দ্র, পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের আধিকারিকেরাও দফায় দফায় সারা বছর ধরে আসতেন এবং তাদেরকে প্রশাসনিক কাজকর্মের প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু এবছর তারেক রহমান সরকার তারা ভারতের মুসৌরিতে তাদের আধিকারিকদের পাঠাননি, তারা পাঠিয়েছেন পাকিস্তানে। কেন এই সিদ্ধান্ত? অনেকে মনে করছে যে ভারতের থেকে দূরত্ব তৈরি করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তারেক। ভারতের প্রশিক্ষণ নিলে আধিকারিকেরা যে পরিমাণ উপকৃত হতে পারতেন, পাকিস্তানের প্রশিক্ষণ থেকে সেই পরিমাণ উপকৃত হওয়ার সুযোগ কিন্তু নেই। তার কারণ ওই দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ ভিন্ন। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকার পাকিস্তানি হাই কমিশনার তারা এডুকেশন এক্সপো করছে, অর্থাৎ পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার জন্য বাংলাদেশি ছেলে মেয়েদের তারা উৎসাহিত করছে। এই জন্য পাঁচতলা হোটেলে শিক্ষা মেলার আয়োজন হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা মেলার আয়োজন হচ্ছে। এটাও কিন্তু ইউনূস সরকারের সময়কার সিদ্ধান্তের ধারাবাহিকতাকে তারেক রহমান সরকার মেনে চলছে। পাকিস্তানে এখনো সাক্ষরতার হার হচ্ছে 59%, সেই তুলনায় বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে প্রায় 80%। আবার ভারতের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকটা তারা পিছিয়ে। ভারত সরকারের স্কলারশিপ চালু আছে দুদেশের মধ্যে। এই বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা ভারতে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য। পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার পিছনে একটা বড় প্রশ্ন উঠছে, উচ্চশিক্ষার জন্য পাঠানো হচ্ছে সেখানে, অর্থাৎ এটা কি সত্যি শিক্ষা বিনিময় কর্মসূচি নাকি পাকিস্তানের যে ইসলামিক ভাবনা
ভাবনা চিন্তায় জড়িত যে প্রশাসন, রাজনীতি, তার সঙ্গে বাংলাদেশ কোনোভাবে নিজেকে মেলাতে চাইছে। পাকিস্তানের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর অনেক দেশে চাকরি পাওয়া যায় না, ব্যবসা করা যায় না, কারণ সেই সব দেশে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের শিক্ষাঙ্গনের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। এটা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার তাহলে কেন পাকিস্তানে পাঠাচ্ছে? পাকিস্তানের দিক থেকেও সিদ্ধান্তটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ সে দেশের আর্থিক মন্দা এখন এমন জায়গায় গেছে যে সরকারের ঘাড়ে বিপুল আর্থিক ব্যয়ভার রয়েছে, বহু সরকারি কর্মসূচি বন্ধ হয়ে রয়েছে। আসলে ভারতের সঙ্গে একটা দূরত্ব তৈরি আন্তরিক প্রয়াস বলেই মনে করছে তারেক সরকার। চীন পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার এক প্রবল প্রচেষ্টা করছে তারেক সরকার। ফলে এক্ষেত্রে বাংলাদেশে কোনো ভবিষ্যৎ দিকে যাচ্ছে টেকটু, ফলে এক্ষেত্রে বাংলাদেশ যে কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন।